Hi guys, welcome back to PRC Foundation. How are you? I expect you are doing very well. আজকে আমরা যেটা আলোচনায় থাকছে সেটা হচ্ছে একজন বিখ্যাত কবি, আমেরিকান কবি, তার নাম হচ্ছে এমিলি ডিকিনসন। তোমরা এটা খুব সবাই চমৎকারভাবে জানো যে এমিলি ডিকিনসনকে কিন্তু একজন মিস্টিক পোয়েট বলা হয়ে থাকে। তো এমিলি ডিকিনসনকে বুঝতে হলে কোন কোন বিষয়গুলোর দিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার, কোন কোন বিষয়গুলো ভালোভাবে আমরা খতিয়ে দেখলে এমিলি ডিকিনসনকে বুঝতে পারবো, আজকে আলোচনায় সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে থাকছে। আর আলোচনায় যে কবিতাটা নিয়ে আজকে ডিসকাস করা হচ্ছে সেটা হচ্ছে আই টেস্ট লিকর নেভার ব্রুড। এই কবিতাটা নিয়ে আলোচনা করা হচ্ছে। নট আই টেস্ট লিকুয়ার নেভার বিউড, এটা প্রনাউন্সিয়েশন না। প্রনাউন্সিয়েশন যেটা সেটা হচ্ছে আই টেস্ট লিকর নেভার ব্রুড। ওকে, এরকম, রাইট? ব্রুড, নট বিউড আর নট লিকুয়ার, এরকম না, লিকর। ওকে, আচ্ছা। তো আজকে ফার্স্ট অফ অল চলো আমরা জেনে নিই যে এমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশনটা কি। এমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন হচ্ছে 1830 to 1886, অর্থাৎ এমিলি ডিকিনসনের লাইফ ডিউরেশন 1830 সাল থেকে 1886 সাল পর্যন্ত, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, তো এমিলি ডিকিনসনের যে পোয়েটিক ক্যারিয়ার, এই পোয়েটিক ক্যারিয়ারকে তিন ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে ভাগ করা হয়। প্রি 1861, যেখানে এমিলি ডিকিনসন এই কবিতাগুলো নিয়েছেন 1861 সালের পূর্বে যে কবিতাগুলো তিনি লিখেছেন সেই কবিতাগুলোকে আসলে ক্রিটিকরা বলেছে সেন্টিমেন্ট ইন নেচার, প্রকৃতিকে নিয়ে তিনি এই কবিতাগুলো লিখেছেন। ওকে, এরপরে সেকেন্ড পিরিয়ড, যেটা সেকেন্ড পার্টটাকে বা সেকেন্ড পোয়েটিক গ্রোথ ক্যারিয়ারটাকে তার সবচেয়ে প্রলিফিক বলা হয়ে থাকে। সবচেয়ে প্রলিফিক কেন বলা হয়? কারণ হচ্ছে এটা যে তিনি এখানে অনেক কবিতা লিখেছিলেন এবং এর ডিউরেশনটা হচ্ছে 1861 to 1866, 1861 সাল থেকে 1866 সাল পর্যন্ত তিনি প্রচুর কবিতা লিখেছিলেন, রাইট? এবার থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে পোস্ট 1866, অর্থাৎ 1866 এর পরে যে বিষয়টা বা যে সময়টা সেটা হচ্ছে থার্ড, সেখানেও তিনি খুব বেশি কবিতা লিখেন। তো এমিলি ডিকিনসনকে তুমি যদি ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমার কয়েকটা দিকের উপরে দৃষ্টি দিতে হবে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম। ওকে, নট পোয়েম, পোয়েম না, পোয়েমটা হচ্ছে আমাদের উচ্চারণ, আর আইপিএ যেটা সেটা হচ্ছে পোম, রাইট? তো এই কবিতার স্ট্রাকচারের দিকে দৃষ্টি দিতে হবে। স্ট্রাকচারের, এমিলি ডিকিনসনের স্ট্রাকচারের সবচেয়ে মানে উল্লেখযোগ্য ব্যবহার যেটা সেটা হচ্ছে তিনি ড্যাশের ব্যবহার করেছেন। কিসের ব্যবহার করেছেন? ড্যাশের ব্যবহার করেছেন। তো ড্যাশ একটা সেপারেশন মার্ক, লঙ্গার দেন কমা, কমার চাইতে একটু বড় করে সেপারেশন দেখানো, এটাই ড্যাশ। তো কমা দ্বারা আমরা কি করি? তো ড্যাশ দ্বারা আসলে বেসিক্যালি সেটাই করা হয়ে থাকে, রাইট? তো এই স্ট্রাকচারের দিকে দৃষ্টি দিতে হবে, কারণ যখন তিনি ড্যাশের ব্যবহার করেছেন তুমি ড্যাশের দিকে দৃষ্টি দিবে, যখন তিনি নোট অফ এক্সক্লেমেশনের ব্যবহার করেছেন তখন তুমি নোট অফ এক্সক্লেমেশনের দিকে দৃষ্টি দিবে। এরপরে দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে ব্যাপারটার দিকে তোমাকে অবশ্যই দৃষ্টি দিতে হবে সেটা হচ্ছে আইডিওসিনক্রেটিক ভোকাবুলারি, অর্থাৎ এমিলি ডিকিনসন কিন্তু ইউনিক ভোকাবুলারি ব্যবহার করেছে, সেই ভোকাবুলারিগুলোর দিকে তোমার দৃষ্টি দিতে হবে। থার্ড নাম্বার যেটা সেটা হচ্ছে কনোটেশন, কনোটেশনের দিকে দৃষ্টি দিতে হবে। কনোটেশনটা কি? কনোটেশনটা হচ্ছে সংজ্ঞা। এমিলি ডিকিনসন যে ওয়ার্ডগুলো ব্যবহার করেছে, যে ইমেজটা ব্যবহার করেছে, এই প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রত্যেকটা ইমেজকে তুমি সংজ্ঞায়িত করতে পারবে, এই দিকে দৃষ্টি দিতে হবে। এই কারণেই এই ওয়ার্ডগুলোকে আইডিওসিনক্রেটিক বলা হয়ে থাকে, ঠিক আছে? তো আইডিওসিনক্রেটিক ভোকাবুলারি আর ইমেজেস, আর এমিলি ডিকিনসন যে কনোটেশনের ব্যবহার করেছে, এই কনোটেশনটা কি? তার ফিলিংস এর সাথে সম্পৃক্ত, তার তুমি এটাকে সংজ্ঞায়িত করতে পারো, ঠিক আছে? তো আজকে আমরা যে কবিতাটা পড়ছি, এই কবিতাটা মূলত বিউটি অফ নেচার, মিস্টিক অফ নেচার আর মিস্টিসিজম অফ নেচার, সেটা নিয়ে এখানে কবি ডিসকাস করেছেন। তো ফার্স্ট লাইনে কি বলছে? I taste liquor never brewed from tankards coated Paul, not all the words upon the Rhine yield such an alcohol. So in the first stanza, what has been told here in the first stanza? প্রথম স্ট্যান্জায় কি বলা হয়েছে সেটা দেখো। I taste liquor never brewed from tankards coated Paul, not all the words upon the Rhine yield such an alcohol. এখানে স্ট্যান্জার শেষে কি ব্যবহার করা হয়েছে সেটা দেখো। নোট অফ এক্সক্লেমেশন, নট সাচ অ্যান অ্যালকোহল, এরকম একটা মজা, ঠিক আছে?
এটা এবার কি বলছে, আই টেস্ট লিকুইড নেভার ব্রুড, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি। ও এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই কবিতাটার আসলে অরিজিনাল নামকরণ যেটা করা হয়েছিল সেটা হচ্ছে দ্য মে ওয়াইন নামকরণ করা হয়েছিল। আর 1861 সালে যখন স্প্রিংফিল্ড ডেইলি পাবলিকেশন এই কবিতাটাকে প্রকাশ করা হয়েছিল। আর পরবর্তীতে আসলে এই কবিতাটাই মে ওয়াইন নাম চেঞ্জ করে 1955 সালে ইমিলি ডিকিনসনের প্রত্যেকটা কবিতাকেই ফার্স্ট লাইন দ্বারা নামকরণ করা হয়েছে। ঠিক আছে, তো কি বলছে, আই টেস্ট লিকার। টেস্ট বলতে এখানে স্বাদ গ্রহণ করা, আস্বাদন গ্রহণ করা। লিকার বলতে কি বুঝি আমরা, লিকার হচ্ছে পানীয়, মদ জাতীয় জিনিস, সেটাকে বলছে। নেভার ব্রুড, এই ব্রুড যেটা সেটা হচ্ছে গাজন প্রক্রিয়া, অর্থাৎ পানের উপযোগী করা। তো তোমরা এটা জানো যে মদ তৈরি করার জন্য যে জুসটা আছে সেই জুসটাকে ব্রুড করা হয়। ব্রুড এই যে তাকে গাজন প্রক্রিয়ায় রাখা হয়, তাকে পচানো হয়, এটাকে ব্রুইং বলা হয়ে থাকে। ঠিক আছে, তো বলছে যে আমি যে লিকারটা খেলাম সেটা কিন্তু এটাকে সংরক্ষিত রেখে গাজন প্রক্রিয়ায় গাজিয়ে তারপরে খাওয়ার উপযোগী করা হয়নি, এই কথাটা তিনি ফার্স্ট লাইনে বোঝাচ্ছে। এরপরে ড্যাশের ব্যবহার করেছে, কিসের ব্যবহার করেছে, ড্যাশের ব্যবহার করেছে। ড্যাশের ব্যবহার করে সেপারেশন এবং কানেকশন এই দুইটা নিয়ে আসছে। ফ্রম ট্যাঙ্কার্ডস স্কোপড ইন পাল। ট্যাঙ্কার্ড শব্দের অর্থ হচ্ছে বিগ মগ উইথ ওয়ান সাইড হ্যান্ডেল, এক পাশে হ্যান্ডেল আছে এরকম পানি পান করার যে মগ সেটাকে ট্যাঙ্কার্ডস বলা হয়। স্কুপড ইন পার্ল বলতে যে বিষয়টা এটা বলা হয়েছে কনেটেশন, অর্থাৎ ইমিলি ডিকিনসন যে শব্দ ইমেজ যেগুলো ব্যবহার করেছে সেগুলোকে তুমি সংজ্ঞায়িত করতে পারবে। ইন পাল শব্দের অর্থ কি, নট পিয়াল, ওকে, পাল। তো পাল শব্দের অর্থ কি, পাল শব্দের অর্থ হচ্ছে যে এটা হচ্ছে ভ্যালুয়েবল মেটাল। পালটা হচ্ছে একটা ভ্যালুয়েবল মেটাল যেটাকে আমরা মুক্তা বলে থাকি। আসলে এখানে কেন ইমিলি ডিকিনসন ডায়মন্ড বলেনি, এটা হচ্ছে একটা ব্যাপার। ডায়মন্ড আর পালের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, জানো কি সেটা হচ্ছে ডায়মন্ড হচ্ছে ক্ষীণ আলোতে বা অন্ধকারে বেশি চকচক করে, আর মুক্তাটা কিন্তু সব আলোতে, অন্ধকারে আলোতে সব সময় চকচক করে। তো ওই ট্যাঙ্কার্ডের মধ্যে, মগের মধ্যে যখন মানে ড্রিঙ্কটা ঢালা হয় তখন সেখানে যে বুদবুদ একটা ইয়ে হয় সেটাকেই তিনি পাল বলছে বা কম্পেয়ার করছে। তো এরকম ধরনের কোনো ট্যাঙ্কার্ড থেকে কোনো পানীয় আমি পান করিনি, অর্থাৎ মগে করে কোনো পানীয় আমি পান করিনি। Not all the vats upon the Rhine yield such an alcohol. হচ্ছে not all the vats শব্দের এটা কিন্তু ফার্স্ট ম্যানস্ক্রিপ্ট থেকে নেওয়া। এখানে এই যে vats upon the Rhine এটাকে মডার্ন ভার্সনে 1890 সালে এটাকে ভার্সন চেঞ্জ করে যেখানে লেখা হয়েছে সেটা হচ্ছে দ্য ফ্রাঙ্কফুর্ট ব্যারিজ এটা লেখা হয়েছে। ফ্রাঙ্কফুর্ট ব্যারিজ বলতে কি, ফ্রাঙ্কফুর্টটা হচ্ছে ক্যান্টাকির একটা প্রসিদ্ধ শহর, যেখানে ব্যারিজ শব্দের অর্থ হচ্ছে উপাদান, মদ তৈরি করার খুব সুন্দর সুন্দর উপাদান পাওয়া যেত। ঠিক আছে, তো এখানে ভ্যাটস আপন দ্য রাইন বলতে যেটা জার্মানির সেই রাইন নদীকে বোঝাচ্ছে, অর্থাৎ রাইন নদীর তীরে বা রাইন নদী ওখানে যে ভ্যাটস দ্বারা ম্যাটেরিয়াল দিয়ে চমৎকার মদ তৈরি করা হতো সেই মদের কথা বলছে, যে সেই ধরনের মদ কিন্তু এটা না। yield such an alcohol বলছে এটা সেই ধরনের মদ না, কিন্তু এটাকে কি yield such an alcohol, এটা এই ধরনের মদ না, কিন্তু এটাকেও ছাড়িয়ে যায় বা এটার কাছেও এটা বশ্যতা স্বীকার করে না, সেই টেস্ট কিন্তু তিনি নিয়েছেন। সো ফার্স্ট স্ট্যান্ডাতে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আসলে লিকারটা কোন লিকারের কথা তিনি বলছেন, আমরা নেক্সটে এসে বুঝতে পারবো। শুধু ফার্স্ট স্ট্যান্ডাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কবি একটা লিকার খেয়েছে, কি খেয়েছে, একটা লিকার পান করেছে। আর সেই লিকারটা কি, সেই লিকারটা হচ্ছে অনেক বেশি জার্মানির রাইন নদীর তীরে তৈরি হওয়া সেই লিকারের চাইতে অনেক বেশি সুস্বাদু বা অনেক বেশি পারফেক্ট লিকারের কথা বলা হচ্ছে। ওকে, রাইট।